আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সীমান্তে টানা ১২ দিন ধরে চলা গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা। এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে যুদ্ধাবস্থা নিরসনের লক্ষ্যে আলোচনা হয়। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হলেও বাস্তবে তা হয়নি। উল্টো দ্বিপক্ষীয় সংকট আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, ইসলামাবাদের আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা চললেও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ১২তম রাতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা হামলা চালাচ্ছেন। ভারতীয় সেনাবাহিনী জানায়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্জ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরের বিপরীতে গুলি চালান পাকিস্তান সেনারা। জবাবে তারাও তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালিয়েছেন। এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে। এমন অবস্থায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। একই সঙ্গে পাকিস্তানে হামলা চালালে নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের কাছে খবর আছে ভারত যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে। তেমন কিছু হলে নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, এই ধরনের তদন্তে প্রমাণ হবে আসলে ভারত নিজেই নাকি অন্য কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী এতে জড়িত। দিল্লির ভিত্তিহীন অভিযোগের আসল সত্য উন্মোচিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের রাজনৈতিক ফায়দার জন্য এই অঞ্চলকে পরমাণু যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন বলে খাজা আসিফ অভিযোগ করেন এবং ভারতের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ভারত। আসিফ আরও বলেন, আমরা ২০১৬ ও ২০১৭ সালে জাতিসংঘকে ভারতের সন্ত্রাসে অর্থায়নের প্রমাণসহ ভিডিও দিয়েছিলাম। তিনি বলেন, সম্প্রতি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে যে সন্ত্রাসী হামলা বেড়েছে তার সঙ্গে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা আছে, যাদের প্রতি ভারতের সমর্থন রয়েছে। এদিকে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে সোমবার ফের আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। জানা গেছে ১২০ কিলোমিটার পাল্লার ফতাহ সিরিজের সারফেস টু সারফেস মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়েছে। এটি ছিল কয়েক দিনের মধ্যে পাক সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। আইএসপিআর জানিয়েছে, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপযোগিতা যাচাই করা। পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই উৎক্ষেপণটি পর্যবেক্ষণ করেছিলেন। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ও ভারতকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস। দেশ দুটিকে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার কথাও বলেন জাতিসংঘ মহাসচিব। নিউ ইয়র্কে সাংবাদিকদের গুতেরেস বলেন, দুই দেশের সম্পর্ক একটি উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, বিশেষ করে এই সংকটময় মুহূর্তে এমন একটি সামরিক সংঘাত এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন সর্বোচ্চ সংযম এবং বিপদের দ্বারপ্রান্ত থেকে সরে আসার সময়। এর আগে সোমবার ভারত পাকিস্তানের চলমান অচলাবস্থা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কথা বললেন এই দুই নেতা। এ সময় পেহেলগাঁও হামলার স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন শাহবাজ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত এখনও কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি, অথচ উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিও।
সোমবার দেশটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যকে তলব করেছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনার অনুমোদন দেন। ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল, সেখানে দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে দেওয়া। ইসরায়েলি কর্মকর্তার ভাষ্যমতে পরিকল্পনায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী হামলার বিষয়টিও রয়েছে, তবে হামলার প্রকৃতি কেমন হবে তা বলা হয়নি। এর আগে রোববার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, গাজায় তাদের অভিযানের পরিসর বাড়ানোর জন্য হাজার হাজার সংরক্ষিত সেনাকে তলব করা হয়েছে। তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য অঞ্চল সফরের কথা রয়েছে। এর আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না। ক্যাথলিক দাতব্য প্রতিষ্ঠান কারিতাস সোমবার জানিয়েছেন, মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস তার ব্যবহৃত বিশেষ গাড়ি পোপ মোবাইল যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক বানাতে দান করে গেছেন। পোপ মোবাইল বিশেষভাবে নকশা করা মিৎসুবিশির একটি মোটরযান। সামনে ও ওপরের অংশ ছাড়া পুরো গাড়িটি খোলামেলা। রাস্তায় জনতার সঙ্গে দেখা করার সময় গাড়িটি ব্যবহার করতেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, গাড়িটি জেরুজালেমে কারিতাসের কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েল যখন মানবিক করিডোর চালু করবে তখন এটি গাজায় পৌঁছাবে। পোপ মোবাইল গাড়িটি 2014 সালে বেথলেহেম সফরের সময় ব্যবহার করেছিলেন পোপ ফ্রান্সিস। তখন থেকে এটি প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়। এতে ধুলো ও মরিচা জমে যায়। এখন এটি ভ্রাম্যমাণ ক্লিনিক হিসেবে মেরামত ও সংস্কার করা হয়েছে। কারিতাস সুইডেনের মহাসচিব পিটার ব্রুন বলেন, এই গাড়ির মাধ্যমে আমরা গাজার এমন সব শিশুর কাছে যেতে পারব যাদের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ নেই। যেসব শিশু আহত হয়েছে এবং অপুষ্টিতে ভুগছে, এই গাড়ির মাধ্যমে তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে। গত 21 এপ্রিল পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে মারা যান। ব্রুন জানিয়েছেন, সুইডেনের কার্ডিনাল অ্যান্ডার্স আরবোরেলিয়াস পোপ ফ্রান্সিসকে তার মৃত্যুর আগে এই গাড়িটি ফিলিস্তিনি শিশুদের জরুরি স্বাস্থ্যসেবায় ব্যবহারের অনুরোধ জানান। গাড়িটিতে চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের জন্য একটি ফ্রিজ থাকবে। এতে একজন চালক ও চিকিৎসকদের একটি দল থাকবে। কারিতাস জেরুজালেমের মহাসচিব আন্তন আসফার বলেন, এই গাড়ি বিপদাপন্ন মানুষের জন্য পোপের পবিত্র ভালোবাসা, যত্ন ও আন্তরিকতার প্রতিনিধিত্ব করে, যা তিনি সংকট জুড়ে প্রকাশ করেছিলেন। বিদেশি আগ্রাসন ও গাজায় ইসরায়েলি নৃশংসতার জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের অপারেশন বাড়ানোর পর ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সোমবার রাতে হুদাইদা বন্দর শহর লক্ষ্য করে 30টিরও বেশি হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বিমান হামলাগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা হচ্ছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং 35 জন আহত হয়েছেন। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, 4 মে থেকে যুক্তরাষ্ট্র আল জাউফ ও মারিব সহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশ লক্ষ্য করে 35টি হামলা চালিয়েছে। মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল ইয়েমেনে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে এবং দাবি করছে যে তারা ইয়েমেনে 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই অভিযানের উদ্দেশ্য হল লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি বাহিনীর হামলা বন্ধ করার পাশাপাশি ইসরায়েলের গভীরে তাদের অপারেশন থামানো। এদিকে ইয়েমেনে মার্কিন ইসরায়েলি সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো যৌথ বিবৃতিতে ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন বেসামরিক স্থানে দখলদার বিমান বাহিনীর হামলাগুলো আমাদের উভয় জাতির বিরুদ্ধে একটি নিষ্ঠুর ও পরিকল্পিত অপরাধ ছাড়া কিছুই নয়। ইয়েমেনি ভাইদের বিরুদ্ধে এই দখলদার বাহিনীর এই আগ্রাসন প্রমাণ করে ইহুদিবাদীরা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বীরদের হাতে কতটা লাঞ্ছনা ও অপমান সহ্য করছে। প্রতিরোধ গোষ্ঠীগুলো বলেছে, হুদাইদা বন্দরে জায়নবাদীদের বর্বর আগ্রাসন ইসরায়েলি শাসক গোষ্ঠীর শোচনীয় পরাজয়কে ঠেকাতে পারবে না, যা তারা রোববার ভোগ করেছে যখন তারা বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে ব্যর্থ হয়েছিল।
আল জাজিরা মঙ্গলবার জানিয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও অন্তত ৫৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২,৫৬৭ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হবার পর থেকে প্রায় ২৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১১৯ জন আহত হয়েছেন। ফলে আহতের সংখ্যা বেড়ে ১,১৮,৬১০ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এদিকে গাজায় ইসরায়েলের টানা অবরোধ ৬৫ দিনে পৌঁছেছে এবং গাজার মিডিয়া অফিস জানিয়েছে হাসপাতালগুলো বন্ধ হতে আর ৪৮ ঘণ্টা বাকি এবং হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান। ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে এই চেষ্টা চালানো হয়। ঘটনাটিকে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে নতুন ধরনের উত্তেজনা বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি সহ সিরিয়া জুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমানগুলো তাদের অভিযান চালিয়ে যাবার সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরায়েলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সম্প্রচার বিষয়ক কর্তৃপক্ষ প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে। এতে বলা হয়, তুর্কি বিমান সতর্কীকরণ সংকেত পাঠাচ্ছে এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো জ্যাম করছে যাতে তারা সিরিয়ার আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য হয়। ইসরায়েলকে প্রতিহত করার জন্য তুরস্কের এই প্রচেষ্টার কয়েকদিন আগে আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল এবং সতর্ক করে বলেছিল, সিরিয়ার এই স্পর্শকাতর সময়ে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। টানা দ্বিতীয় রাতে মস্কোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর মস্কোর ৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে জানায়, নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজধানীর ৪টি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল, কিন্তু পরে আবার খুলে দেওয়া হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, শহরে পৌঁছানোর আগে কমপক্ষে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বেশ কিছু ধ্বংসাবশেষ শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পড়েছিল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে খার্কিভের মেয়র বলেছেন, রাশিয়াও রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে মস্কোর পাশাপাশি পেনজা ও ভোরোনেজ সহ অন্যান্য রাশিয়ান শহরের গভর্নররাও বলেছেন, মঙ্গলবার রাতভর তাদের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ান সামরিক ব্লগারদের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে গেছে। ৩ বছরেরও বেশি সময় আগে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর কিয়েভ মস্কোর ওপর বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে তাদের সবচেয়ে বড় হামলায় ৩ জন নিহত হন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।